মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং এই পড়াটা কিন্তু এমন ধরনের পড়া নয় যে টেম্পোরারি ভাবে মানে আজকে পড়লো আবার কালকে উঠলো বা এই হলো। এক্সপেকটেশন অনেক কিছু ছিল। এক্সপেকটেশন ছিল এরকম ধরনের যে বাজেট একটা ভালো বাজেট হয়েছিল, এক্সপেকটেশন ছিল বাজেটে হয়তো দারুণ কিছু করতে পারে। এক্সপেকটেশন ছিল Q3 রেজাল্ট গুলো ভালো আসবে। দেখা গেল সেক্ষেত্রেও খুব একটা হয়নি। পরবর্তীকালে ইলেকশন, দিল্লি ইলেকশন, সেখানে আশা করা হয়েছিল এবার একটা বিরাট কিছু দেখা যাবে। ব্যাপারটা কিন্তু সেটা নয়। আজকের এই ভিডিওটার মধ্যে এটা বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে কি মার্কেট কি, স্টক মার্কেট কি ক্র্যাশ হতে চলেছে আগামী দিনে, এই সবচেয়ে বড় প্রশ্নটা কিন্তু আসতে চলেছে। বলা হচ্ছে যে বাবলস প্রচুর জমে রয়েছে, বিশেষ করে যেখানে সেবি যেখানে বক্তব্য রেখেছিল সেখানে ফোর্থ বলে শব্দটাই প্রয়োগ করেছিল, অর্থাৎ বাবল প্রচুর পরিমাণে স্মল এবং মিড ক্যাপে জমা হয়েছে, সেগুলো ব্রাস্ট করতে চলেছে। অনেকে বড় বড় যারা রয়েছে তারা এখানে নিয়ে অনেক বড় কথা বলছে এবং বিদেশি যারা তারাও বেশ কিছু বলছে। জর্জ সোরোসের একটা কনস্পিরেসির গল্প চলে এসছে এর মধ্যে এবং সিরিয়াস ঘটনা, সেটা নিয়ে বক্তব্য রয়েছে। আজকের ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে সবাই শুরু করার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টেবল পক্ষ থেকে। যারা নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে। খুব ইন্টারেস্টিং যে পয়েন্ট আসা সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে কনস্ট্যান্ট কি মার্কেট দেখতে পাচ্ছি আমরা পড়ে চলেছে একটার পর একটা, প্রতিটা সেক্টরে কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। যতটুকু না আমাদের গত 6 মাসে দেখতে পাচ্ছি 4.4% মতো ডাউন দেখতে পাচ্ছি, তার থেকে অনেক বেশি পোর্টফোলিও। এই সুবাদে যে বক্তব্য রাখা, যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, যে সিনারিতে দাঁড়িয়ে রয়েছে, বেশ কিছু বড় বড় অ্যানালিস্ট যারা তারা বক্তব্য রাখছে, তারা এরকম বলছে এটা একটা বাবল রয়েছে, বাবলটা ক্র্যাশ করে যেতে পারে এবং যদি বাবল ক্র্যাশ করে সেক্ষেত্রে আমরা কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখতে পারবো একটা সিচুয়েশন। ইউএস থেকে যে সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে বা ইউএসএ তে যে বক্তব্য রাখছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, সেখানেও ব্যাপার ট্যারিফের গল্প চলে আসছে। ট্যারিফ কতটা বাড়ানো হবে, কি হবে, গতকাল আমরা খবর পেলাম সেখানে স্টিল সেক্টর যেগুলো রয়েছে, মেটাল সেক্টর যেগুলো রয়েছে, সেসব সেক্টর গুলোতে 25% মতো মোটামুটি চার্জ করতে চলেছে ট্যারিফ। যদি এই ট্যারিফ পরিমাণ চার্জ করা হয়, অর্থাৎ ট্যারিফ ব্যাপারটা কিরকম ধরনের জিনিস, যখন ইন্ডিয়া যেসব প্রোডাক্ট গুলো তৈরি করছে সেগুলো যখন সেল করতে যাচ্ছে আমেরিকা থেকে, তখন আমেরিকা সেই দামের ওপরে 20% এক্সট্রা ধার্য করছে। মানে যদি এক্ষেত্রে 100 টাকা দাম দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করা হয়, সমস্ত কিছু নিয়ে যখন প্রোডাক্টটা নিয়ে আমরা আমেরিকা গিয়ে বিক্রি করতে যাচ্ছি, তখন আমেরিকা ওর উপর 125 টাকা দাম করে ছেড়ে দিচ্ছে মার্কেটে। ফলে এর ফলে ইন্ডিয়ান মার্কেটে কেউ কি আর কিনতে যাবে? এত দাম দিয়ে কেউ কিনতে যাবে না। এই একটা বড় সিচুয়েশন তৈরি হয়েছে। এই সিচুয়েশন ছাড়া আরো অনেকগুলো বিষয় তৈরি হয়েছে এই মুহূর্তে। যেটা সব থেকে বড় কথা সেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে জর্জ সোরোস। জর্জ সোরোস কি? ইনি একজন যাকে বলা হয় সমাজসেবী, ইনি একজন বিজনেসম্যান, ইনি আমেরিকান একজন বড় বিজনেসম্যান। এবং এর সবচেয়ে বড় মারাত্মক ঘটনাটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে উনি প্রেজেন্টলি যে বক্তব্য ইউএস এইড যেটা রয়েছে তার প্রচুর বড় অংশ উনি কিন্তু খরচ করার চেষ্টা করছিলেন ইন্ডিয়া, বাংলাদেশ এবং অন্যান্য সমস্ত আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে পরিস্থিতিগুলো পরিবর্তন করার জন্য। এই ধরনের একটা ঘটনা শোনা যায় এবং এখানে জর্জ সোরস, যার 94 বছর বয়স, ওনার নেট ওয়ার্থের পরিমাণ 720 ক্রোর্স ইউএসডি, বিশাল ওয়েলথ। এবং সব থেকে বড় কথা, উনি যে এইড মানে যে কোনো এইসব যারা ডেভেলপ কান্ট্রি রয়েছে ইউএস, তারা কি করে, এই যে এইড গুলো দেয়, সাহায্যগুলো করে, আর্থিক সাহায্য, সেগুলো হচ্ছে অনগ্রসর অনুন্নত সমস্ত দেশগুলোকে সাহায্য করে মানবিকতার জন্য। কিন্তু এইগুলোকে কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী বা সেই সময় যে উনি টুইট করেছেন সেখানে বোঝা যায় উনি বলেছিলেন যে আমরা এই যে সমস্ত গ্র্যান্ড গুলো ডিক্লেয়ার করছে, প্রেজেন্টলি আমরা বাংলাদেশের ঘটনা জানি, আমরা এই ধরনের ঘটনাগুলো জানি, ইন্ডিয়াতেও এই ধরনের কিন্তু একটা ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছিল যেটা ফলপ্রসূ হয়নি। ওনাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ ছাড়া শ্রীলঙ্কা, ইউক্রেন, সিরিয়া, ইরান, পাকিস্তান, এদের সবাইকে কিন্তু কম বেশি যে সাহায্যগুলো করা হচ্ছিল, আর্থিক সাহায্যগুলো, তার পেছনে রয়ে গেছিল একটা বড় ষড়যন্ত্র। আমরা বাংলাদেশের রিসেন্ট ঘটনা দেখেছি। এই যে বিগত 15 বছর ধরে যে ইউএস এআইটি মানে ইউএস এইড যেগুলো দেওয়া হচ্ছে, প্রায় $270 মিলিয়ন, সেই $270 মিলিয়ন যে পার্ট অফ ইউএস এইড, সেটা কিন্তু জর্জ সোরোসের যে কোম্পানি রয়েছে, কোম্পানির নাম হচ্ছে কি ইস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন, পার্টনারশিপ করেছে সোরোসের সঙ্গে। এই ইস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন পার্টনারশিপ যখন করেছে, সোরোসের কোম্পানির নাম হচ্ছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন, এদের সঙ্গে কিন্তু টাই আপ করে এবং বহু টাকা কিন্তু ট্রান্সফার হচ্ছে এই ধরনের কাজগুলো করার জন্য। এবং এই বক্তব্য রাখা হয়েছে, এইগুলো পরবর্তীকালে ধরা পড়লো যে ঘটনাগুলোতে। এটার সময় তো জর্জ সোরস বহুবার কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে এই একটা জায়গা তৈরি করেছিল যে মার্কেটের একটা সিচুয়েশন তৈরি হওয়া এবং এইগুলো তৈরি করা।
বিজেপির ক্ষেত্রে, এবং দেখা গেছে তারা বহুদিন আগে থেকে প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী উনি কিন্তু বহুবার বলেছিলেন যে সোরসের একটা ব্যাক রয়েছে পিছনে আমাদের এই ধরনের অশান্তিগুলোর মূলে, বা যে অশান্তি সৃষ্টি করতে যায় সেই মূলে। এই ঘটনা তো রইল একটা সাইড যেটাকে বলা, এবং জর্জ সোরস বহুবারই বলেছে ইন্ডিয়ান মার্কেট কিন্তু ক্র্যাশ করতে চলেছে। এবার আসছি সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে রবার্ট কিওসাকি। রবার্ট কিওসাকিকে আমরা জানি, যেটা উনি কিন্তু খুব বিখ্যাত একজন আমেরিকান বিজনেসম্যান। শুধু বিজনেসম্যান বললে ভুল হবে, ওনার যে বড় বিখ্যাত যে বইটা উনি ড্যাড পুয়ার ড্যাড, কিন্তু এই বইটা শুধু সব নয়, এছাড়াও তিনি একাধিক বই লিখেছেন, এবং ওনার বক্তব্যগুলো কিন্তু যাকে বলা যুগান্তকারী বক্তব্য, উনি সেগুলো সমস্ত রেখেছেন। এবারে যে বক্তব্য, উনি কিন্তু বহুবার এই ক্র্যাশের ব্যাপারে কথা বলেছিলেন, যেরকম আমরা দেখেছিলাম 2011 সালের আগস্টের 7 তারিখে উনি বলেছেন ক্র্যাশ আসতে চলেছে। 2011 সালের পরে 2015 সালের মার্চ মাসের 23 তারিখে উনি রিচ ড্যাড পুয়ার ড্যাড যখন উনি প্রকাশ করেন, তার পরবর্তীকালে উনি বলেছিলেন যে ক্র্যাশের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম সেপ্টেম্বর মাসে উনি একই কথা বলেছিলেন, এবং সেখানে উনি বলেছিলেন যে 2016-তে কিন্তু প্রিডিক্ট করছি আমি যে স্টক মার্কেট যে সিনারিও দেখা গেছে সেখানে কিন্তু একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। জুলাই 30, 2017 সাল উনি যখন রিয়েল এস্টেটে একটা বড় মাপের ক্র্যাশ হওয়ার কথা বলেছিলেন। রবার্ট কিওসকি পরবর্তীকাল 2018 সালের আগস্ট মাসের 7 তারিখে উনি বলেছিলেন যে যে বড় মাপের একটা কিন্তু ক্র্যাশ আগামী দিনে আসতে চলেছে, এবং খুব সাবধানে থাকতে হবে। তারও পরে 2020 সালের এপ্রিলের 17 তারিখ উনি বলেছিলেন ক্র্যাশ আগামী দিন আসতে চলেছে। সেখানে এর সঙ্গে মিস্টার বাফেট, ওয়ারেন বাফেট, তারও বক্তব্য ছিল ওয়েন টাইড গোজ অ্যাট ইউ সি হু ইজ বিন সুইমিং ন্যাকেড, অর্থাৎ যখন সমুদ্রের ঢেউ চলে যাবে তখনই বোঝা যাবে কি সিচুয়েশনে তুমি দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী উনি বলছেন যে বিলিয়ন্স অফ ইনভেস্টার ইন ন্যাকেড সিচুয়েশন, অর্থাৎ তারা জানে না, বোঝে না, এবং না জেনে বুঝে তারা ইনভেস্ট করেছে, এবং সেইগুলো ইনভেস্টমেন্টটা যখন এই ক্র্যাশটা আসবে তারপরে ধরা যাবে যে কতজন এই সিচুয়েশন রয়েছেন। এছাড়া উনি পেনশন বলেছিলেন নেক্সট ক্রাইসিস আসতে চলেছে, ফলে রিটায়ারমেন্ট এখনই করুন না, এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল। 28 অক্টোবর 2020 সেখানেও কিন্তু মিস্টার রবার্ট কিওসাকি উনি বলেছিলেন যে আগামী দিনে ক্র্যাশ আসতে চলেছে, এবং উনি কথা বলেছিলেন যে 1987 থেকে যে বিশাল বাবল তৈরি হয়ে রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্র্যাশ হতে চলেছে, এবং সোনার ক্ষেত্রে বা বিটকয়েনের ক্ষেত্রে এইগুলো সব ক্ষেত্রেই কিন্তু একটা ক্র্যাশের আওতায় পড়বে। তো এই ঘটনার পরে আমাদের ফেব্রুয়ারি 2025-এও কিন্তু উনি একটা বড় মাপের একটা প্রেডিকশন করেন, এবং সেখানে উনি বলেন যে আগামী দিনে কিন্তু ক্র্যাশ আসতে চলেছে। এই সিনারিতে দাঁড়িয়ে থেকে আজকে যদি আমি ইন্ডিয়ান মার্কেটের ব্যাপারে চিন্তা ভাবনা করি, মার্কেটে দেখবো কি আমরা প্রথম ঘটনা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই কিছুদিনের মধ্যে 6 লাখ কোটি 6 লাখ ক্রোর্স কিন্তু অলরেডি আমাদের মার্কেট থেকে ইনভেস্টরদের লস হয়ে গেছে, এই পরিমাণ টাকাটা ফল হয়েছে এর মধ্যে। তো এইরকম সিনারিওতে দাঁড়িয়ে রয়েছি আমরা, এখানে একটা এমন সিনারিও দেখতে পাচ্ছি আমরা, গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, এবং আদার যে ইনফ্লেশন একটা বিরাট বড় মাপের জায়গা নিয়ে রয়েছে এটা একটা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্যারিফ একটা বিরাট বড় জায়গা তৈরি করছে আমাদেরকে। এইগুলো সব আস্তে আস্তে একটা একটা পয়েন্ট কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং যুক্ত হয়ে মার্কেটটাকে একটা কিন্তু নেগেটিভ জায়গা নিয়ে চলেছে। যদি আজকে এই মুহূর্তেও দেখি, যদি আমাদের নিফটির ক্ষেত্রে, নিফটি কিন্তু কারেক্ট হয়ে গেছে, মানে 6 মাসে আমরা 4%-এর বেশি, 4.42% ডাউন হয়েছে, এবং 23,271 দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু আরো কমার সম্ভাবনা রয়েছে বলে বলছে, এবং এটা যদি 22,800-তে নামার সম্ভাবনা, এবং 22,800 থেকে যদি সেটা ভেঙে দেয়, অর্থাৎ সেই সাপোর্টটাকে যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু এটা অনেকটা ডাউন হওয়ার একটা বিরাট বড় জায়গা তৈরি করছে, এবং পোর্টফোলিওগুলো এক একটা কিন্তু আরো অনেক বড় সিচুয়েশন তৈরি করে দেবে। মানে এই মুহূর্তে যদি দেখি, আমাদের দেখতে পাচ্ছি রুপি, অর্থাৎ টাকার দাম কিন্তু কনস্ট্যান্ট পড়ে চলেছে। মানে এই মুহূর্তে যা সিনারিওতে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা যারা ইনভেস্ট করেছিল, তারা যখন এইগুলোকে সেল করে বের করে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন দেখতে পাচ্ছি অলরেডি তারা অনেক লসে চলে গেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তারা তো ডলারে নিয়ে এসেছিল, ডলারে কনভার্ট করে আমাদের ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়, আমাদের দেশে ইনভেস্ট করে, এবারে যেটুকু প্রফিট ওরা বুক করে সেই প্রফিটটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এইবারে যখন ওরা প্রফিটটা বুক করলো, করার পরে যখন ওরা কনভার্ট করলো ডলারে, দেখা গেল ডলার কিন্তু অনেক কম পাচ্ছে, কারণ রুপি পড়ে গেছে, ডলার আরো স্ট্রেনদেন হয়ে গেছে, পাওয়ারফুল হয়ে গেছে। ফলে এফআইআর এর পক্ষে কিন্তু এটা একটা বিরাট বড় ধাক্কা, ন্যাচারালি প্যানিক সৃষ্টি করছে, এফআইআর এ সেল করে বেরিয়ে যাচ্ছে। সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট, আর্নিং। Q2-তে বসে আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম Q3 খুব ভালো আসবে, এবং অনেক বড় বড় স্পেশালিস্টরা বলেছিল যে এক্স্যাক্টলি Q3 খুব বেটার রেজাল্ট আসার কথা। বেশ কিছু কোম্পানি, তারা ম্যানেজমেন্ট বলেছিল আমরা দুর্দান্ত রেজাল্ট আনতে চলেছি নেক্সট কোয়ার্টারে, কিন্তু সেগুলো ফলপ্রসূ হয়নি।
এখানে এই সুবাদে একটা ছোট্ট কথা বলে রাখা দরকার। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফ্যান্টাস্টিক গ্রুপটা। দারুণ কাজ হচ্ছে। একটা ছোট্ট প্রশ্ন ছিল ওখানে, ভিবিএল এ খুব সুন্দর রেজাল্ট করেছে। তো বরুণ বেভারেজ লিমিটেড সেখানে ইনভেস্ট করার জন্য বলছিল। তা সেই সুবাদে বলে রাখা দরকার, যতবার আমি বলেছি, যে সময় আমি বলেছি, সে সময় কেউ নিতে চায়নি বা সামান্য কিছু লোক কিনেছিল। এখন যখন রেজাল্ট ভালো দিয়ে অলরেডি টপে উঠে গেছে, তারপরে চিন্তা ভাবনা করছো যে এখন নেওয়া যায় কিনা। এটা কিন্তু খুব রিস্কের জায়গা। নিজেকে ভ্যালুয়েশন চেক করে নিতে হয়। কখনো রেজাল্ট ভালো হয়েছে বলে নিলাম, আর রেজাল্ট খারাপ হয়েছে বলে সেল করলাম, যদি এই চিন্তা থাকে, তাহলে কোনোদিনও কিন্তু এই মার্কেটে প্রফিট করবে না, শুধু লস করে যাবে। আজকের মার্কেটে রেজাল্টগুলো কম বেশি ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে যেটা দেখা গেছে, ম্যাক্সিমাম বলছি, সব নয়, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু সেই আশানুরূপ হয়নি। তার কিন্তু একটা ফল রয়ে গেছে এই সব ঘটনা, প্লাস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেই জায়গাটা একটা নেগেটিভ জায়গা তৈরি হয়েছে, জিও পলিটিক্যাল টেনশন তৈরি করেছে একটা, সেই সিচুয়েশনে রয়েছে। ইকোনমিক কিছু ইন্ডিকেটর আমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে যে মার্কেটে এই মুহূর্তে কিন্তু খুব বেশি চমকপ্রদ ঘটনা নেই। তো এই সব ঘটনাগুলো নিয়ে যে বক্তব্যটা আলটিমেটলি দাঁড়াচ্ছে, তার মোদ্দা ঘটনা একটাই, আর সেটা হচ্ছে যারা লং টার্ম ইনভেস্টার তাদেরকে হোল্ড করতে হবে, আরো অনেকটা ব্যথা সহ্য করতে হবে। আর যারা শর্ট টার্মের জন্য কিনে রেখেছো, শর্ট টার্ম ভেবেছো ভালো কিছু হবে, তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আরো বেশ কিছুদিন। কারণ কোনো আশাজনক ঘটনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আজকে অনেক এক্সপেকটেশন নিয়ে যে ভবিষ্যতে ভালো কিছু হবে, সেটা নিয়ে কিন্তু আজকে শেষ করতে চলেছি। নমস্কার।